কেমন আছেন আপনারা? আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই ছোট্ট একটা ক্লাস করব। টপিকটা দেখতে পাচ্ছেন, আমরা আগেও বলেছিলাম, সেটা হলো মোডাল অক্সিলারি ভার্ব। এই টপিকটা খুবই সোজা, তবে এই টপিকটার কিছু পয়েন্ট আছে যেগুলো আপনি যদি একটু বুঝে না পড়ার ট্রাই করেন তবে আপনি ভোগান্তিতে পড়ে যাবেন এই জিনিসটা নিয়ে। আচ্ছা, শুরুতে আমি আপনাদেরকে কোনো ডেফিনেশন পড়াবো না ভাই, কারণ মোডাল অক্সিলারি ভার্ব কি সেটা আপনারা জানেন। মোডাল অক্সিলারি, মোডাল মানে তো আমরা জানি, মোডাল যে ভার্বগুলো আমরা বলি, অক্সিলারি মানে সহকারী ভার্ব, মানে যে ভার্বগুলো বেসিকলি আমরা সহকারী ভার্ব আকারে ইউজ করি। এখন মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো সেটা জানেন, ওই যে শেল, শুড, ক্যান, কুড, মাইট, এগুলো সবাই জানি। এই ভার্বগুলোকে আমরা খেয়াল রাখবো মোডাল অক্সিলারি আকারে লেখা আছে। এখন বলতে পারেন স্যার এই জিনিস কি পরীক্ষা আসে? ভাই, মোডাল অক্সিলারি ভার্ব থেকে গত বছর, তার আগের বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় প্রতি বছরে কোথাও না কোথায় এই প্রশ্নটা আসে। তবে স্টুডেন্টরা একটা জায়গায় খুব ভুল করে। আমি মোটামুটি কিছুদিন ধরে যেহেতু, বা কয়েক বছর ধরে যেহেতু স্টুডেন্টদের পড়িয়ে থাকি, অ্যাডমিশন টাইমে স্টুডেন্টরা মোডাল অক্সিলারি ভার্বের ওই অ্যাঙ্গেলটাকে একবারেই বোঝে না। সব কিছু তো গ্রামার, মুখস্থ প্যাটার্ন, কয়েকটা পয়েন্ট আছে গ্রামার হওয়া সত্ত্বেও বাক্যের প্যাটার্ন না বুঝলে আপনি উত্তর করতে পারবেন না। ওই পয়েন্টটা মূলত আজকের ক্লাসের একটা ফোকাল পয়েন্ট বলতে পারেন। ওকে, তাহলে আমি যদি আপনাদেরকে নিয়ে চলে যাই, ধরেন আমরা মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো ভাই দেখতে পাচ্ছেন, লেখা আছে একবারে ক্লিয়ার। আমি যদি সরে যাই, শেল, শুড, উইল, উড, আপনাদেরকে নিশ্চয়ই পিডিএফটা দিয়ে রেখেছি। তারপর উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, অট টু, ইউজ টু, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, নিড, ডেয়ার। তো এই হ্যাড বেটার, হ্যাড রাদার খুব খেয়াল রাখেন, নিড আর ডেয়ারের খেয়াল রাখেন। আমরা জানি নিড এবং ডেয়ার দুটা ভার্ব, যে দুটা ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব আকারে ইউজ করতে পারি, পাশাপাশি মোডাল ভার্ব আকারে ইউজ করতে পারি, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইবার প্রশ্ন চলে এসছে। ওকে ভাই, এবার আমি যেটা বেসিকলি দেখাতে চাই সেটা হলো মোডাল ভার্বের বেসিক কিছু বৈশিষ্ট্য আছে। এই কথাগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, আমি আমার ভাষায় বলে যাই, আপনারা এটা রিডিং পড়বেন। এখানে মোডাল ভার্বের 4টা পয়েন্ট লেখা আছে, আমি বেসিক কথা বলে যাই মুখে মুখে। ভাই, মোডাল অক্সিলারি ভার্ব যেগুলো, এই যে শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, এরা যখন মোডাল অক্সিলারি ভার্ব, আমরা খেয়াল রাখবো মোডাল অক্সিলারি ভার্ব হলো এমন ভার্ব যেই ভার্বের পরে আরেকটা ভার্ব নিশ্চয় আসবে, একটা প্রিন্সিপাল ভার্ব আসবে। যেহেতু এগুলো মোডাল অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব যেটা আসবে এটার সাথে কোনোভাবেই এস, ইএস, আইএনজি, ইডি যুক্ত হবে না। এটা একবার বেসিক কথা। আবার বলি, মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো আপনি নিশ্চয়ই জানেন, শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, এগুলো মোডাল অক্সিলারি ভার্ব। এই ভার্ব, এগুলো মোডাল অক্সিলারি যেহেতু, তাদের পর আরেকটা প্রিন্সিপাল ভার্ব আসবে। ফর এক্সাম্পল, আই উইল টিচ ইউ, আমি আপনাকে পড়াবো। এই যে টিচ ভার্বটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, আর এই যে উইল শব্দটা মোডাল অক্সিলারি। এখন প্রশ্ন হলো ভাই, এই যে উইল টিচ, টিচ ভার্বটাকে আমরা কখনোই, ভার্বটার সাথে কখনোই আমরা কি যোগ করি না, আমরা এস, ইএস, আইএনজি, ইডি কোনো কিছু যুক্ত করি না। মূল পয়েন্ট হলো মোডাল অক্সিলারি ভার্বকে আমরা ভাই বেস ফর্মে রাখি। বেস ফর্মটাকে আগেও বুঝিয়েছি আপনাদের, আবার বলি, বেস ফর্ম মানে হলো ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না, ভার্বের প্রেজেন্ট ফর্মটা, ইনট্যাক্ট প্রেজেন্ট ফর্ম, যার সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও অ্যাজ বাই যুক্ত হবে না। হি উইল গোই থাকবে, শি উইল গোই থাকবে, দে উইল গোই থাকবে। মানে উইল আসছে, মানে মোডাল অক্সিলারি কোনো একটা আসছে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা একবার ইনট্যাক্ট থাকবে, যেটাকে আমরা বেস ফর্ম বলি। এটা একবারে কোর কথা। ওকে, এবার আমি যেখানে আপনাদের আসলে নিতে চাই, এই যে ক্যান, কুডের কিছু বেসিক বিষয় আছে। অ্যাবিলিটি, পারমিশন, পসিবিলিটি প্রকাশ করতে ক্যান বসে। এগুলো আমাদের ইংলিশে কথা বলতে গেলেও প্রয়োজন হয়। এগুলো রিডিং পড়েন, একবার সোজা জিনিস বাংলায় লেখা আছে, আমি যেখানে আপনাদেরকে বোঝানো দরকার সেখানে নিয়ে যাই। এই যে একটু কালার করা আছে, অতীতে কোনো কাজ করার অভ্যাস ছিল কিন্তু করা হয়নি, এমন বোঝাতে কুড হ্যাভ ভি3 বসে। এটাতে একটু অ্যাটেনশন দিয়েন ভাই, এটা কাজে দিবে, এটা কাজে দিবে কিন্তু, ভালো কথা। আমি একটু বড় করে দিই, দেখি আপনাদেরকে আরো ক্লিয়ার করার জন্য। ইয়েস, মোটামুটি বড় হয়েছে। আর একটু কি লেখা আছে ভাই, অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি, এমন অজুহাতে কুড হ্যাভ ভি3 হয়। এই পয়েন্টটাকে আমি বলি, এটাকে বলি ভাই কি যেন বলি এটাকে আমি, এটাকে আমি বলে থাকি একটা পয়েন্ট, সেটা হলো
আমি যেটা বলি সেটা আসলে বলতে পারছি না, আমি একটু বাংলায় বলি ভাই ওই পয়েন্টটা। সেটা হলো বাক্যের দুটা পাশ থাকবে, মানে একটা বাক্যের দুটা পার্ট থাকবে, হয়তো মানে ফুল স্টপ দিয়ে আলাদা দুটো বাক্য হইতে পারে তবে একই সাথে কানেক্টেড, অথবা একটা কমপ্লেক্স সেন্টেন্স এক পাশে লেখা থাকবে আর এক পাশে ব্লাঙ্ক থাকবে। এখন যেই পাশে ব্লাঙ্ক থাকবে ওই পাশে কি হবে সেটা আপনি গেস করতে পারবেন কি দেখে, বাক্যের অন্য পাশটা পড়ে। এই জন্য এটা আমি গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ যেমন বলি, পাশাপাশি এটা বুঝার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে বুঝতে হবে এই পয়েন্ট আনসার করার জন্য, শুধু গ্রামার মুখস্থ করলে পারবেন না। আবার বলি, বিষয়টা হলো এরকম ভাই, দুটা বাক্য থাকবে, সেটা কমপ্লেক্স আকারে হোক অথবা কম্পাউন্ড আকারে হোক, এক পাশে পুরো লেখা থাকবে আর এক পাশ ফাঁকা থাকবে, মানে কমপক্ষে ভার্বের পার্টটা ফাঁকা থাকবে। এখন এই ভার্বের পার্টটাতে কি লিখবেন সেটা আপনি চিন্তা করবেন বা গেস করবেন, যেই পার্টটা পুরো লেখা আছে ওটা আগে পড়ে, ওটা পড়ার পর আপনি ক্লিয়ার হবেন বা গেস করতে পারবেন খুব করে প্রবলভাবে আসলে এই ব্লাঙ্কে কি মানেটা, এই ব্লাঙ্কে কোন অপশনটা দিলে ঠিকঠাক হয়। এটা গ্রামার পয়েন্টটা না, পয়েন্ট অফ ভিউ না, এটা অর্থ না বুঝলে আনসার করতে পারবেন না, গ্রামার পাইলে লাভ নাই এখানে। ওকে ভাই, তো আমাদের আইডিয়াটা কি এখন, অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি এমন অজুহাতে আমরা কুড হ্যাভ V3 লিখি। যেমন দেখেন বাক্য লেখা আছে আই কুড হ্যাভ মেরিড এনিবডি বাট আই ডিড নট। এটা মানেটা দেখেন, আই কুড হ্যাভ মেরিড এনিবডি, আমি যে কাউরেই বিয়ে করতে পারতাম, বাট আই ডিড নট মানে আমি বিয়ে করি নাই। বুঝতে পারছেন কিনা, মানে আমি যে কাউরে বিয়ে করতে পারতাম, এটা আমার একটা অভ্যাস, মানে সামর্থ্য বা শক্তি ছিল, বাট আমি করি নাই। তার মানে ওদের কেউ কোনো একটা কাজ করার সামর্থ্য ছিল, শক্তি ছিল, কিন্তু কাজটা করেন নাই তিনি, এমনটা বুঝতে আমরা কুড হ্যাভ V3 লিখি। এখন এটার প্রয়োগ খুব বেশি পাবেন না এখানে, কারণ এখানে অপশন নাই, মানে কোশ্চেন নাই। কোশ্চেনটা একটু পরে দেখাবো, তখন ক্লিয়ার হবে না। আপনি এটারে এভাবে অপশন মনে করেন, আই কুড হ্যাভ মেরিডের জায়গায় ব্লাঙ্ক দেন, বাট আই ডিড নট লিখেন, তখন আপনি ক্লিয়ার হবেন যে আমি করি নাই, তার মানে কি, কিন্তু আমি করি নাই কখন বলি, তার মানে আমার করার শক্তি সামর্থ্য ছিল কিন্তু আমি করি নাই, এমনটা বোঝায়। সেম কথা ভাই, আই কুড হ্যাভ ওয়ান দ্য রেস ইফ আই হ্যাডন্ট ফলেন, মানে আমি এই রেসটা জিততাম যদি না পড়তাম, কারণ পড়ার কারণে আমি জিতি নাই। তার মানে কোনো কাজ করার সামর্থ্য ছিল অতীতে কিন্তু কাজটা করা হয় না, এমনটা যদি আমরা কুড হ্যাভ V3 লিখি। একটা কোশ্চেন দেখি ভাই, যেটা ডি ইউনিটে আসছে ঢাকা ইউনিভার্সিটির, এই দেখেন উত্তর আমরা বের করে ফেলবো অটো। আপনি বুঝে গেছেন কুড হ্যাভ হবে, বাট একটু বুঝে শুনে উত্তরটা করেন, আন্দাজ উত্তর করেন না ভাই। কি লেখা আছে, হি ড্যাশ দেয়ার, এই যে পরীক্ষা প্রশ্ন এরকম আসে, হি ড্যাশ দেয়ার বিকজ হি স্পেন্ড দ্য ইভিনিং হিয়ার উইথ মি, এই পয়েন্টটা আমার ইম্পর্টেন্ট। এরকম আরো 2-3টা পয়েন্ট বলবো, তারপর মূল ক্লাস শেষ। নিড ডেয়ার নি কয়েকটা পয়েন্ট একটু বলবো, খুব ছোট্ট ক্লাস বলেছিলাম আপনাদের কাছে। দেখেন ভাই এই পাশ লিখে আছে, এখন আপনি ডাইরেক্ট এই পাশটা না পড়ে যদি এখানে উত্তর করতে যান, আপনার ভুল হওয়ার চান্স আছে 100%। মানে আমি এই পয়েন্টটা কেন আলাদা করে পড়াচ্ছি বা আপনাদেরকে ফোকাস দিচ্ছি ভাই, এই পয়েন্ট অফ ভিউতে আমরা যখন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সমাধান করব, মানে আমাদের সলভ ক্লাসে বা প্র্যাকটিস ক্লাসে, তখন দেখবেন ক্লাসটা কত মজা, যদি আজকের এই পয়েন্ট অফ ভিউটা আপনি ক্লিয়ার বুঝে যেতে পারেন। আমাদের স্টুডেন্টরা এবং আমরা বেসিক্যালি কি করি ভাই, প্রশ্ন পাইলে এগে হি কি দিলে এখানে অর্থ মিলিয়ে চিন্তা করি ভাই, বাক্যের অন্য পার্টটা যদি না পড়েন তাহলে এখানে আপনি কি হবে এই গেস করতে পারবেন না। আসেন, হি ড্যাশ দেয়ার, আমরা এটাতে কিছু করব না, আমরা অন্য পার্টটা আগে পড়ব। মানে বাক্যের দুই পার্টের যেই পার্টে ব্লাঙ্ক থাকবে আপনি ওই পার্টটা না পড়ে অন্য পার্টটা আগে পড়বেন। বিকজ অর্থ কি, কারণ, বিকজ অর্থ কারণ আমরা জানি, বাট বিকজটাকে যদি আপনি শুরুতে পড়েন, অর্থের জন্য আপনি বিকজ অর্থ কারণ না পড়ে যেহেতু ধরবেন। বিকজ মানে যেহেতু, হি স্পেন্ড সে ব্যয় করেছিল, দ্য ইভিনিং হিয়ার উইথ মি যেহেতু সে ইভিনিংটা আমার সাথে এখানে ব্যয় করেছিল, তার মানে কি সে সেখানে, হি মে বি, ক্যান বি, হি মে হ্যাভ বিন, নাকি হি কান্ট হ্যাভ বিন, নাকি হি কুড হ্যাভ বিন, সেখানে থাকতে পারে না। মানে যেহেতু সে এখানে আমার সাথে ইভিনিং ব্যয় করছে, তার মানে একই টাইমে সে তো ওখানে থাকতে পারতো না, তাহলে কুড নট হ্যাভ বিন লিখলাম, নেগেটিভ ফর্মটা লিখলাম। ওকে ভাই, তাহলে যেহেতু সে ইভিনিংয়ে আমার সাথে এখানে সময় কাটিয়েছে, সেহেতু সে ওই সময়ে সেখানে থাকতে পারতো না। এক মানুষ তো একই সময়ে দুই জায়গায় থাকতে পারে না, তাহলে তো লিখবো কি, কুড নট হ্যাভ বিন, মানে অতীতে কোনো একটা কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি। এমনটা বলতে আমরা কুড হ্যাভ বিন পজিটিভ ফর্মে লিখছি, নেগেটিভ ফর্মে কি লিখবো, অতীতে কোনো একটা কাজ করার
মানে এখানে তো আসলে ওই অপশনটা আসে না, উল্টা ভার্সনটা আসে, নেগেটিভ ভার্সনটা। যেহেতু সে অন্য একটা জায়গায় ছিল বা অন্য একটা জায়গায় তার বন্ধুর সাথে সময় কাটাইছে, সেম মানুষটা তার অন্য একটা প্লেসে থাকতে পারে না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কুড নট হ্যাভ বিন, সে থাকতে পারতো না ওখানে সেখানে, কারণ সে সময় কাটিয়েছে ইভিনিংটা আমার সাথে, এমনটা বোঝাচ্ছে। ক্লিয়ার হবেন? আরো আরো যখন এই একই পয়েন্ট অফ ভিউতে আরো কয়েকটা বাক্য আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, চাপ নিয়েন না ভাই। প্রিভিয়াস কোশ্চেন যখন সমাধান করবো আমি নিশ্চিত থাকবো আপনি 100% বুঝবেন এই প্যাঁচ মার্কা বিষয়টা। এটার আমি খেয়াল করছে ভাই, এটার আমি আমাদের পয়েন্ট অফ ভিউতে ক্লেফস্টফের বেরনস্টফেলের ভাষায় বলে লজিক্যাল কনক্লুশন। কি বলে ভাই? গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ তো এটাকে বলা হয় লজিক্যাল কনক্লুশন। লজিক্যাল কনক্লুশন মানে কি ভাই? মানে গ্রামার আপনি পড়বেন ঠিক আছে, ক্যান নট, কুড নট, হ্যাভ, ভিতরেরই পড়বেন, বাট লজিক্যাল কনক্লুশনটা হলো এই, লজিক্যাল মানে যৌক্তিক কনক্লুশন, মানে সমাধান, মানে যৌক্তিক সমাধান, মানে গ্রামার দিয়ে করতে পারবেন না এখানে সবকিছু, বাক্যের অর্থ বুঝলে আপনি গ্রামারের প্রয়োগটা এখানে করবেন। এবার আসেন সেকেন্ড পয়েন্টটা আমরা কি দিয়ে করবো? শুড দিয়ে। শুড ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই। শুডের একাধিক পয়েন্ট আছে, আপনার রিডিং পড়লে এখানে বুঝবেন। আমি যে পয়েন্টটা আপনাকে ডিরেক্টলি দেখাবো সেটা হলো এই যে এটা, এই যে ভাই এই কামটা, আসেন আমার সাথে। এই কোনো কাজ এখন করতে থাকা উচিত বোঝাতে আমরা শুড বি ভরসা আইনজি লিখি। মানে বেসিক পয়েন্ট কি? আমার কোনো কাজ করা উচিত, এটা বোঝাতে আমরা লিখি উই শুড স্টাডি। আমাদের মানে কঠোর পরিশ্রম করা উচিত, এটা নর্মাল কথা, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত, নর্মাল কথা। উই শুড স্টাডি, উই শুড ওয়ার্ক, উই শুড ইট, উই শুড স্লিপ, এমনটা এক। 2 নম্বর যে পয়েন্টটা শুড দিয়ে বলবো, কোন একটা কাজ এখন করতে থাকা উচিত, তাহলে শুড ভার্বের সাথে আইনজি লিখবো। শুড বি তারপর আইনজি লিখবো, কারণ আমরা জানি শুড একটা মডেল অক্সিলারি, তারপর একটা বেস ফর্ম লাগবে। এখন বেস ফর্ম এখানে মানে করতে থাকা উচিত বলতে আমরা বি ভার্ব লিখবো একটা। আমরা জানি মানে কন্টিনিউয়াস লিখতে গেলে ভার্বের সাথে আইনজি লিখার আগে আমরা একটা বিইবি লিখতে হবে, মানে অ্যামিজার ওয়াজার একটা লিখতে হয়। এখানে বি লিখতে হবে কারণ শুড ভার্বটা মডেল অক্সিলারি, তারপর ভার্বের বেস ফর্ম বসে অক্সিলারি ভার্ব আকারে আমরা অ্যামিজার ওয়াজারের জায়গায় কিন্তু বি লিখতে হবে, কারণ বিটা হলো বেস ফর্ম, অ্যামিজার ওয়াজারের বেস ফর্ম কিন্তু বি। ফলে দেখেন আমি পড়তে থাকা উচিত, ইংলিশ কি হবে? আই শুড বি স্টাডিং, আই শুড বি প্লেইং, আমার খেলতে থাকা উচিত। আমি আপনাদেরকে মানে পড়াতে থাকা উচিত, আই শুড বি টিচিং, এমনটা বোঝায়। লেখা আছে দেখেন, ওয়াই আর ইউ ওয়াচিং টেলিভিশন নাও? কেন তুমি টেলিভিশন দেখতেছো এখন? ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আগামী তোমার একটা পরীক্ষা আছে। ইউ শুড বি রিডিং নাও, তোমার এখন পড়তে থাকা উচিত, তোমার এখন পড়তে থাকা উচিত। ইউ শুড বি রিডিং নাও, তোমার এখন পড়তে থাকা উচিত। বাক্যগুলো পড়লেন দেখবেন ক্লিয়ার হয়ে গেছেন। আবার বলি, ওয়াই আর ইউ ওয়াচিং টেলিভিশন নাও? তুমি কেন টেলিভিশন এখন দেখছো? ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমরো, তোমার আগামীকাল একটা পরীক্ষা আছে। তারপর কি লিখছেন? ইউ শুড বি রিডিং নাও, তোমার এখন পড়তে থাকা উচিত। আসেন এরপরে যে পয়েন্ট, এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা বেশি আসে এবং প্যাচ লাগা। এই যে কালা করে রাখছি, বুঝেন? মানে এখানে যেখানে যেখানে কালা করে রাখছি আপনি ধরে নিন এটা খুব জিনিস ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টুডেন্টরা খুব প্যাঁচে পড়ে, এবং এটা পড়তে গেলে আপনাকে ওই লজিক্যাল কনক্লুশন দিয়ে ভাবতে হবে। বাক্যের 2টা পার্ট থাকবে, যেই পার্টটা পুরো থাকবে ওই পার্টটা আগে পড়বেন, গেস করবেন, বুঝবেন ক্লিয়ার করে, দেন অন্য পাশে কি হবে সেটা ওই পার্টটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে, না আইডিয়া পাবেন আপনি ক্লিয়ার। দেখেন লেখা আছে ভাই, কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এমনটা বোঝাতে শুড হ্যাভ ভিতরি লিখি পজিটিভ ফর্মে। যেমন আমি যদি বলি ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে কি? তোমার কাজটা করা উচিত ছিল, মানে কি? দেখেন ভাই, তোমার কাজটা করা উচিত ছিল মানে কি? তুমি কাজটা করো নাই। তোমার কাজটা করা উচিত ছিল মানে কি? তুমি কাজটা করো নাই। বাক্যটা যা বলছে মানে কিন্তু উল্টা দিতেছে ভাই। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত ছিল মানে তুমি কাজটা করো নাই। আপনি ধরেন কলেজে না যাইয়া গেছেন কই? একটা পার্কে গেছেন আপনার এক বন্ধুর সাথে ঘুরতে। এখন পার্কে যাইয়া কোনো কারণে গ্যাঞ্জাম মায়ের মুড়ি খাইয়া আইছেন পাবলিকের কাছ থেকে। গেলেন কই? মায়ের মুড়ি খাইয়া তো বাপ মার কাছে যাইতে হবে, তিনি সে গেলেন বাপ মার কাছে। আপনার আব্বা জানছে, আপনার বাবা জানছে যে আপনি এই জায়গায় গেছেন, কলেজে গেছেন। আপনার বাবা কি বলবে? ইউ শুড হ্যাভ গান টু কলেজ, তোমার যাওয়া উচিত ছিল কই? কলেজে, ইনস্টেড অফ গোয়িং টু পার্ক। ইউ শুড হ্যাভ গান টু কলেজ ইনস্টেড অফ গোয়িং টু পার্ক, মানে পার্কে যাওয়ার পরিবর্তে তোমার কলেজে যাওয়া উচিত ছিল। এই কলেজে যাওয়া উচিত ছিল কেন বলা হচ্ছে? তার মানে কি? আপনি কলেজে যান নাই। ইউ শুড হ্যাভ গান টু কলেজ মানে কি? তোমার কলেজে যাওয়া উচিত ছিল, তার মানে আপনি কলেজে যান নাই। ঘুরে দেয় যদি, আপনার বাবা যদি বলে ইউ শুডন্ট হ্যাভ গান টু পার্ক, ইউ শুডন্ট হ্যাভ গান টু দ্য পার্ক, তোমার ওই পার্কে যাওয়া উচিত ছিল না, তার মানে কি? তুমি পার্কে গেছো। বুঝছেন তো ভাই মানেটা? তার মানে ইউ শুড হ্যাভ গান টু কলেজ, তোমার কলেজে যাওয়া উচিত ছিল, তার মানে আপনি কোন একটা কাজ করা দরকার ছিল কিন্তু করেন নাই। তোমার কলেজে যাওয়া উচিত ছিল মানে আপনি কলেজে যান নাই।
যদি ঘুরে দেই, ইউ শুডন্ট হ্যাভ গান টু দ্য পার্ক, তোমার পার্কে যাওয়া উচিত হয় নাই, তার মানে কি তুমি পার্কে গেছো। ওকে ভাই, এই পয়েন্টটা খেয়াল রাখেন, আপনারা খুব কাজ দিবে প্রশ্ন সমাধানে। এরপর আসেন একটা কোশ্চেন আমি দেখাচ্ছি আপনাকে। কি লেখা আছে ভাই? বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, ক্লাসে প্রবেশ করার পূর্বে ইউ ড্যাশ দ্য টিচার্স পারমিশন। কি লেখা উচিত? ইউ শুড সিক, ইউ সিক, ইউ উড হ্যাভ সাউট, নাকি ইউ শুড হ্যাভ সাউট দ্য টিচার্স পারমিশন? হ্যাঁ, আপনি বলে দিতে পারেন বিফোর ইউ এন্টার দ্য ক্লাস, মানে ক্লাসের রুমে প্রবেশ করার পূর্বে ইউ শুড সিক, তোমার চাওয়া উচিত টিচার্স পারমিশন। এটা লিখতে পারবেন না, কারণ হলো ভাই বাক্যের অন্য পার্টটা কি দেখতে পাচ্ছেন? অন্য পার্টটা কিন্তু পাস্ট টেন্স দেখতে পাচ্ছেন, মানে ক্লাসরুমে প্রবেশ করার পূর্বে, মানে তোমার ক্লাসরুমে প্রবেশ করার কাজটা কিন্তু শেষ, তার মানে এটা অতীতের কথা বলছে, ফলে শুড সিকটা আমরা বলছি না, আমরা বলতে হবে ওই ডি নাম্বারটা। মানে কি, ক্লাসে প্রবেশ করার পূর্বে তোমার উচিত ছিল টিচারের পারমিশন নেওয়া, তার মানে তুমি ক্লাসে প্রবেশ করার পূর্বে টিচারের পারমিশন নেও না, টিচারের জন্য তোমার বাড়ি দাঁড় করে রাখছে। কি হবে উত্তর ভাই? বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, কমা ইউ শুড হ্যাভ সাউট, মানে কি তোমার উচিত ছিল চাওয়া দ্য টিচার্স পারমিশন, টিচারের অনুমতি, তার মানে তুমি টিচারের অনুমতি চাইয়া ক্লাসের রুমে ঢুকতে চাও নাই। ওকে ভাই, তাহলে উত্তর হবে কি, যে বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, কমা ইউ শুড হ্যাভ সাউট দ্য টিচার্স পারমিশন। ওকে, তারপর আমি যাই। তারপরে পয়েন্টটা আপনাদেরকে আগে বলে ফেলছি, ছোট্ট, আর বেশি সময় লাগবে না আমাদের আজকে। দেখেন লেখা আছে ইউজ টুর যে বিষয়টা, এটা বলেছি রাইট ফর্ম ভার্বের বেসিক ক্লাসে এবং প্র্যাকটিস ক্লাসেও বটে। সেটা কি বলেছিলাম, যে ইউজ টু এর আগে যদি একটা বি ভার্ব থাকে তখন আমরা বুঝি এটা বর্তমানে একটা অভ্যাসকে বোঝায়, আর ডিরেক্ট ইউজ টু যদি আসে বি ভার্ব ছাড়া শুরুতে, আমরা এটা অতীতের অভ্যাসকে রেফার করি। লেখা আছে এই পয়েন্টটাই। হ্যাঁ, আমি এখানে আর ব্যাখ্যাতে যাচ্ছি না। এই ইউজ টুর মতো যে এক্সপ্রেশনগুলো আমাদের কাজে লাগে, আমরা টু দিয়ে পড়েছিলাম, বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু পড়েছিলাম না, ওটার মতো। দেখেন লেখা আছে বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, এগুলো পড়েন আইএনজি হয়, মানে বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টুর পর আইএনজি হয়, শুধু ইউজ টুর পরে বেস ফ্রম হয়, এটা আমরা জানি। তারপর এই পয়েন্টটা আমি ক্লাসে বলেছিলাম, রাইট ফর্ম ভার্বের বেসিক ক্লাসে, প্র্যাকটিস ক্লাসে বলেছিলাম যে ব্যতিক্রম অভ্যাস না বুঝে ব্যবহৃত হয় এমন অর্থ বুঝালে, মানে বি ইউজ টু হওয়ার পরও কিন্তু ভার্বের বেস ফ্রম হয়। যেমন উড ইজ ইউজ টু বিল্ড হাউস, মানে উডকে ব্যবহার করা হয় বাড়ি তৈরিতে। এখন আপনি যদি ইউজ টুর আগে একটা বি ভার্ব আছে মনে করে আইএনজি মেরে দেন, তাহলে কিন্তু ভুল হবে। বলেছিলাম ইউজ টুর আগে যখন বি ভার্ব আছে, সাবজেক্ট ব্যক্তি আছে, খেয়াল করবেন, সাবজেক্ট যদি ব্যক্তি থাকে তারপর বি ইউজ টু হয় তখন আইএনজি লিখবেন, বাট সাবজেক্ট ব্যক্তি না থেকে বস্তু আছে তারপর বি ইউজ টু আছে তখন কিন্তু বেস ফর্ম লিখবেন। এবং অর্থের দিকেও খেয়াল রাখবেন, ইউজ টু অর্থ যদি অভ্যস্ততা বোঝায় তখন আপনি বি ভার্ব থাকলে তার আগে দিয়ে আপনি আইএনজি লিখবেন, আর যদি ইউজ টুর আগে সাবজেক্ট ব্যক্তি নাই বস্তু আছে তখন দেখবেন অভ্যস্ততা অর্থ আসবে না, অর্থ আসবে কি ব্যবহৃত হওয়া। যেমন উড ইজ ইউজড, মানে কাঠকে ব্যবহার করা হয় টু বিল্ড হাউস, বাড়ি তৈরিতে। ওকে ভাই, এটার অ্যাটেনশন দিয়ে খেয়াল রাখেন। একটা কোশ্চেন আছে দেখেন, এনশিয়েন্ট সিভিলাইজেশন সাচ অ্যাজ দ্য ফনিশিয়ানস অ্যান্ড দ্য মেসোপটেমিয়ানস ড্যাশ গুড রাদার, কি কি লেখা আছে, গুডস রাদার দ্যান ড্যাশ, তাহলে কি লিখবেন, মেসোপটেমিয়ান, ওই দেখেন ইউজ টু কোথায় আছে, দেখেন ইউজ টু ট্রেড, কি ইউজ টু ট্রেড, এনশিয়েন্ট সিভিলাইজেশন সাচ অ্যাজ দ্য ফনিশিয়ানস অ্যান্ড দ্য মেসোপটেমিয়ানস, আমরা কোথাও ইজ লিখতে পারবো, আইএনজি নাই, দেখেন শুধু ইউজ টু ট্রেড। আচ্ছা, এখানে আমার খুব বেশি কথাবার্তা নাই, আপনারা নিজের রিডিং পড়লে পারবেন। উড রাদার নিয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, উড রাদার। আসেন, উড রাদার একটা একটু ছোট্ট জটিলতা আছে, খুব বেশি চাপেন নাই, তিনটা স্ট্রাকচার খেয়াল রাখেন। শুরুর পয়েন্ট হলো ভাই, উড রাদারের পর ভার্বের বেস ফর্ম হয়, উড রাদারের পর ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। খুব এখানে একটা প্যাঁচের বিষয় বলতেছি, এই প্যাঁচটা যদি কারো কাছে একটু বোঝা মনে হয় আপনি এড়াই যেতে পারেন, কারণ পরীক্ষায় খুব রেয়ার প্রশ্ন আসছে এই পয়েন্টটা থেকে। আমি একটা প্যাঁচের বিষয় বলবো, উড রাদারের পর ভার্বের বেস ফর্ম হয়, এটা হলো একবার সোজা সাপটা কথা, এটা দিয়েই পরীক্ষা প্রশ্ন বেশি আসে। এখন আমি দু তিনটা বাক্যের মতো করে বলবো যেগুলোতে মানে একটু প্যাঁচ মনে হতে পারে, পরীক্ষা খুব কম প্রশ্ন আসে, বাট জেনে রাখতে পারলে ভাই নিরাপদ, পরীক্ষার 2-4বার প্রশ্ন আসছে 2-4 জায়গায়। শুরুর পয়েন্ট, উড রাদারের পর ভাই ভার্বের বেস ফর্ম হয়, উড রাদারের পর ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। তারপর উড রাদারের পরে হ্যাভ ভিত্রি হয় যদি অতীতের চিহ্ন থাকে। আবার বলি, উড রাদারের দুইটা প্যাটার্ন, একটা প্যাটার্ন হলো ভাই উড রাদার যুক্ত বাক্যটা সিম্পল সেন্টেন্সে আছে, উড রাদার যুক্ত বাক্যটা কেমন আছে, সিম্পল মুডে আছে, মানে দ্যাট ক্লজ যুক্ত নাই।
যদি উড রাদার যুক্ত বাক্যটা দ্যাট ক্লজ যুক্ত মানে দ্যাট ক্লজ মার্কা যুক্ত বাক্য না হয়, তখন নর্মালি খেয়াল করবেন ভাই উড রাদারের পর ভার্বের বিশ্রাম হয়। তবে উড রাদারের পরে হ্যাভ প্লাস ভি3 হতে পারে যদি অতীতের চিহ্ন থাকে, লেখা আছে উড রাদার হ্যাভ ভি3 হলে অতীতের চিহ্ন যদি থাকে। কেমন ভাই? তাহলে আই উড রাদার ডু দ্য ওয়ার্ক টুডে, দেখেন বর্তমানের চিহ্ন আছে ফলে আমরা ডু দিলাম, বেস ফ্রম বর্তমানের চিহ্ন না থাকলে আমরা বেস ফ্রম দিব। আর উড রাদারের পর যদি অতীতের কোনো ইন্ডিকেশন থাকে মানে চিহ্ন থাকে আমরা হ্যাভ ভি3 লিখব। একটু খেয়াল রাখতে পারেন সেন্টেন্সগুলো। এবং উড রাদারের এই পয়েন্টটা, উড রাদারের পর যদি দ্যাট ক্লজ আসে, আগে বলছিলাম ভাই উড রাদারের পর ভার্বের বেস ফ্রম, সোজা সাপটা কথা। যদি উড রাদারের পরে অতীতের চিহ্ন থাকে আমরা উড রাদারের পরে হ্যাভ ভি3 লিখব। এবার উড রাদারের পর যদি দ্যাট ক্লজ দিয়ে আসে তাহলে খেয়াল করেন উড রাদার তারপর দ্যাট ক্লজ আসে, তারপরে ভাই পাস্ট টেন্স লিখবেন। দেখেন আই উড রাদার দ্যাট ইউ ডিড দ্য ওয়ার্ক টুডে, মানে বর্তমানের একটা প্যাটার্ন আছে, মানে আপনি টুডে থাকুক না থাকুক আপনি পাস্ট টেন্স লিখবেন, তাহলে উড রাদার দ্যাট পাস্ট টেন্স লিখবেন। এবং উড রাদার দ্যাট পাস্ট পারফেক্ট লিখবেন যদি অতীতের চিহ্ন থাকে। 4টা পয়েন্ট একই ক্যাটাগরি। আমি আবার ক্লোজ করি ভাই, যদি কারো চাপ মনে হয় আপনি শুধু প্রথম বাক্যটা শুনবেন, বাকিটা ফেলে দেন। প্রথম পয়েন্ট, দুটা ক্যাটাগরি উড রাদার ব্যবহার, একটা হলো উড রাদার এরপর দ্যাট ক্লজ থাকা, আর হলো না থাকা। যদি উড রাদার সাথে দ্যাট ক্লজ না থাকে, প্রথম পয়েন্টটা সবাই নেবেন, উড রাদারের পর ভার্বের বেস ফ্রম হয়, সোজা 7টা কথা, এখান থেকে প্রশ্ন বেশি আসে। তারপর উড রাদার পর যদি মানে দ্যাট ক্লজ না থাকে এবং অতীতের চিহ্ন থাকে তখন উড রাদারের পর হ্যাভ ভি3 লিখি। সেকেন্ড প্যাটার্নটা কি, উড রাদারের পর দ্যাট ক্লজ আছে, উড রাদারের পর দ্যাট ক্লজ আছে, তারপর আমরা পাস্ট টেন্সে লিখবো। উড রাদারের পর দ্যাট ক্লজ আছে এবং অতীতের একটা চিহ্ন আছে, তখন আমরা পাস্ট পারফেক্ট মুডটা লিখবো ভাই, পাস্ট পারফেক্ট মুডটা লিখবো, লিখা আছে ডিরেক্ট। হ্যাঁ, আমি আর এখানে কথা না বাড়াই। এবার আমি এই যে মাস্ট আপনাদেরকে একটু বুঝাইতে হবে ভালো করে। মাস্ট পয়েন্টটা আমার জন্য আজকের ক্লাসের মানে সেকেন্ড লাস্ট পয়েন্ট, তারপরে নিড ড্যাট দিয়ে খেলা শেষ করবো আজকের। হ্যাঁ, নিড ড্যাট দিয়ে কাজ শেষ করবো। থ্যাংক ইউ আসিফ। আসেন, মাস্টের যে বিষয়টা ভাই ওই শুডের মতো। মাস্ট মানে তো বুঝেন, মাস্ট মানে কিন্তু অবশ্যই তারপর একটা ভার্বের বেস ফ্রম বসবে। আসেন, বাক্য লেখা আছে ভাই, দেখেন মাস্ট প্লাস ভি1, পাশে লেখা আছে রেগুলার প্রেজেন্ট অ্যাকশন, মানে একটা স্বাভাবিক কাজ তবে সেটা অবশ্যই হইছে এমন একটা বোঝায়, কথাকে রেফার করে। দেখুন লেখা আছে ভাই। এবং এগেইন ওই পয়েন্টটা খেয়াল করেন প্লিজ, কি যেন লজিক্যাল কনক্লুশন। বাক্যের দুটা পার্ট থাকবে, এবার ফুল স্টপ দিয়ে হোক ফুল স্টপ ছাড়া হোক, যেই পাশে ব্লাঙ্ক থাকবে না ওই পার্টটা আমরা আগে পড়বো, যেই পাশে ব্লাঙ্ক থাকবে সেটার একটু পরে আনসার করবো, গেস করে আনসার করতে পারবো। আসেন দেখেন, আমি এই পার্টটা আমরা একটু পরে পড়বো, আমরা প্রথম পার্টটা আগে পড়ি। লিখা আছে ভাই শায়না, খুব অ্যাটেনশন দিন প্লিজ, খুব অ্যাটেনশন দিন, অনেক কঠিন প্রশ্ন। আমি আমার মানে এই টিচিং অ্যাডমিশন টিচিংয়ে যেই পয়েন্টটাকে জানি স্টুডেন্টরা পড়ে না, অথচ পড়া দরকার যারা ভালো করতে চায়, এবং আমি জানি টিচাররা ওই জিনিস পড়ায় না ভাই। কারণ অ্যাডমিশন জগতের ভালো সংখ্যক টিচাররা নিজেরা মানে একটা প্যাটার্ন মানে মুখস্থ করে পড়ায়, মানে বাক্য বুঝে উনিও বুঝেন না, ঠিকমতো বোঝার ট্রাইও করেন না, স্টুডেন্টদেরকেও বুঝান না। নিশ্চয়ই ভালো টিচাররা আছেন, মানে উনি নিজেও বুঝেন না, উনি নিজেও বুঝাতে চান না। ওই গদবাধা কিছু জিনিস পড়ায় যায়, স্টুডেন্টরা গদবাধা বুঝে না বুঝে ঠাড়া ভাঙ্গা মুখস্থ করে যায়, ফলে পরীক্ষায় যা বিপদে পড়ে। বাট আপনি যদি গ্রামার পড়েন, আপনি শুরু থেকে এই পয়েন্টটাই বলছি, গ্রামার পড়েন এবং বুঝে বুঝে পড়ার ট্রাই করেন ভাই, পরীক্ষার প্রশ্ন যেই প্যাটার্নে আসুক, কঠিন হোক সহজ হোক, আপনি ভালো করতে পারবেন। আপনি বুঝে বুঝে পড়ার ট্রাই করেন, বুঝে বুঝে পড়লে আপনার পরীক্ষা খারাপ হওয়ার চান্স নাই। আর যদি কোনো জনপ্রিয় টিচারের ফাঁদে পইরা, ভাইরাল টিচারের ফাঁদে পইরা আপনি মানে নির্দিষ্ট মানে বুঝাবুঝির প্ল্যান বাদ দিয়ে ঠাড়া ভাঙা মুখস্থ করেন কমন করে কইরা, তাইলে পরীক্ষা হলে যে আপনার জন্য বিপদ আছে, এবং এটাই ঘটে। আসেন ভাই, কি বলছি বাক্য পড়েন প্লিজ। শায়না অলওয়েজ গেটস দ্য হাইয়েস্ট মার্কস ইন দ্য ক্লাস। শায়না সবসময় হাইয়েস্ট মার্কস পায় ক্লাসে। ভাই খুব লজিক্যাল চিন্তা করেন, শায়না যেহেতু সবসময় সেরা মার্কস পায়, তার মানে অবশ্যই সে সাধারণত বেশি পড়াশোনা করে, অবশ্যই সে পড়ে, কারণ যেহেতু সে রেগুলার মার্কস পায়, এবং এটা যেহেতু রেগুলার মার্কস পায় তার মানে সে সাধারণত অবশ্যই পড়াশোনা করে। আমরা উত্তর লিখলাম কি, শি মাস্ট স্টাডি হার্ড, মানে রেগুলার প্রেজেন্ট অ্যাকশন, শি মাস্ট স্টাডি হার্ড, অবশ্যই সে পড়াশোনা করে, যার কারণে শায়না সবসময় হাইয়েস্ট মার্কস পায়। সেকেন্ড বাক্যটা পড়লে আরো ক্লিয়ার হবে, ভালো লাগবে আপনার।
ওই শুডের ক্যাটাগরিতেই। মাস্ট বি ভার্বের সাথে আইএনজি, বুঝতে পারছেন ভাই? লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাকশন, মানে বর্তমানে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো একটা চলমান অবস্থায়, তাহলে মাস্ট দিয়ে তাহলে আমরা কি বলবো? বর্তমানে কেউ কোনো একটা কাজ অবশ্যই করতেছে, বর্তমানে কোনো একটা কাজ অবশ্যই কেউ করতেছে। এটাও আমরা গেস করবো অন্য পার্টটা পড়ে। ভাই দেখেন তো লেখা আছে শাইনা নাউএডেজ গেটস দ্য হাইয়েস্ট মার্কস ইন দ্য ক্লাস। আমি একই ক্যাটাগরি বাক্য রাখছি আপনাদের বোঝানোর স্বার্থে। শাইনা, এই নাউএডেজ শব্দটা বুঝে শুনে পড়েন, আপনি ঠান্ডা মাথা মুখস্থ করলে বের করতে পারবেন না ভাই। নাউএডেজ অর্থটা কি বলছে? আজকাল সেরা মার্কস পাচ্ছে, তার মানে কি সে এই টাইমটাতে, মানে আজকালে অবশ্যই সে বেশি পড়াশোনা করছে। উত্তর কি লিখবেন? শি মাস্ট বি স্টাডিং হার্ড, শি মাস্ট বি স্টাডিং হার্ড। ভাই আমি বুঝাতে পারছি, প্রত্যাশা করছি। থার্ড পয়েন্ট আছেন, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন অনেক আসে। মাস্ট হ্যাভ V3 মানে মাস্ট প্লাস পারফেক্ট যেটা বলি, এটা দ্বারা কি বোঝায় ভাই? পাস্ট অ্যাকশন। অতীতে কেউ কোন একটা কাজ অবশ্যই করছে, করে ফেলছে, করা শেষ। অতীতে কেউ কোন একটা কাজ অবশ্যই করে ফেলেছে, এটা কেমনে বুঝবো? বাকি একটা পার্ট পড়ি, তারপর আমরা গেস করি। দেখেন ভাই বলছে টুডে, আজ, শাইনা হ্যাজ গট দ্য হাইয়েস্ট মার্কস ইন দ্য ক্লাস। আজকে শাইনা সেরা মার্কস পাইছে। প্রথম বাক্য পড়ছিলাম শাইনা সব সময় পায়, এই জন্য সে অবশ্যই সবসময় পড়াশোনা করছে। শাইনা আজকাল পাচ্ছে, তার মানে আজকাল সে বেশি পড়াশোনা করতেছে অবশ্যই। আর এখন বলছি আজ সে হাইয়েস্ট মার্কস পাইছে ক্লাসে। আজকে যদি হাইয়েস্ট মার্কস ক্লাসে পায়, তার মানে ভাই সে অবশ্যই পড়াশোনা করছে। পড়াশোনা করছে কবে? নর্মালি পড়াশোনা করে না, পড়াশোনা করতেছে না, পড়াশোনা অবশ্যই করে ফেলছে আগে, তাই না? মানে আজকে যেহেতু সে প্রথমবারের মতো, ফর এক্সাম্পল ধরেন প্রথমবারের মতো আজকে সে খুব ভালো মার্কস, মানে সবচেয়ে বেশি মার্কস পাইছে, তার মানে কি অবশ্যই সে এর আগে আগে সে অনেক পড়াশোনা করছে, পড়াশোনা করার কাজটা শেষ। এই জন্য আমরা মাস্ট হ্যাভ V3 লিখব। দেখেন ভাই, টুডে শাইনা হ্যাজ গট দ্য হাইয়েস্ট মার্কস ইন দ্য ক্লাস। আজকে শাইনা সেরা মার্কস পাইছে ক্লাসে। আজকে যেহেতু পাইছে, নর্মালি ভাই আজকে যদি আপনি রেজাল্ট পাইছেন, ভালো রেজাল্ট পাইছেন, আপনার এই ভালো রেজাল্টের যে অ্যাকশনটা, আপনি যে পড়াশোনা করছেন, এটা কি নর্মাল ঘটনা? ঘটতেছে না ঘটবে? অবশ্যই ঘটে শেষ হয়ে গেছে। তাহলে মাস্ট হ্যাভ V3, শি মাস্ট হ্যাভ স্টাডিড হার্ড। আজকে যেহেতু সে ভালো, সবচেয়ে ভালো রেজাল্ট করছে, তার মানে অবশ্যই সে খুব ভালো পড়াশোনা করে শেষ করে ফেলছে আগে। ভাই মাস্টের বিষয়টা আশা করি বোঝাতে পারছি। আমি আরেকবার একটু ছোট্ট করে বলে দেই। মাস্ট ভার্বের বেস ফর্ম, মানে এটা রেগুলার একটা অ্যাকশন, তবে অবশ্যই রেগুলার অ্যাকশন। কেমনে বুঝছি? আন্দাজে বুঝি না, গ্রামার দিয়ে বুঝি না, বাকি অন্য পার্টটা পইরা তারপর ওই পার্টটা বুঝছি। এখন আমরা গ্রামার যদি পড়েন, মাস্টের পর ভার্বের, মাস্টের পর স্টাডিও পাবেন, মাস্টের পর ভার্ব প্লাস আইএনজিও পাবেন, মাস্টের পর হ্যাভ V3ও পাবেন। তখন গ্রামার দিয়ে করবেন কি ভাই? বাকি অন্য পার্ট না বুঝলে ভেসাল আছে। আমরা এই পাশে দেখছি শাইনা সব সময় পায়, তার মানে সে অবশ্যই সবসময় পড়াশোনা করে। সেকেন্ড বাক্যে দেখছি মাস্ট বি ভার্ব আইএনজি কখন লিখছি ভাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাকশন, অবশ্যই বর্তমানে কেউ কিছু একটা করতেছে। কেমন বুঝছি? ওই যে নাউডেজ দেখে আজকাল পাচ্ছে, তার মানে আজকাল সে অবশ্যই ভালো পড়াশোনা করছে। থার্ড বাক্যটা কি পেলাম? পাস্ট অ্যাকশন, দ্যাট হ্যাজ বিন অলরেডি ডান, যেটা শেষ হয়ে গেছে ভাই। তাহলে কি বলবো আমরা? টুডে, আজকে যেহেতু সে সেরা মার্কস পাইছে, তার মানে সে অবশ্যই এই আজকের আগেই অনেক কঠোর পরিশ্রম করে ফেলছে। এবার আমরা একটা কোয়েশ্চেন দেখাই ভাই। দেখেন এটাও ঢাকা ইউনিভার্সিটি ইউনিট আসছে। দেখেন ভাই, হি ড্যাশ অ্যাট হোম, আমরা এই পার্ট পড়বো না, ওই পার্টটা পড়ি। বিকজ, কারণ দ্য লাইটস ওয়ার অন, লাইট অন ছিল। ভাই কারোর রুমে যদি লাইট অন থাকে আমরা কি গেস করি? মানে নর্মাল ক্যাটাগরি, লাইট আমরা যখন বাসা থেকে বের হই লাইট অফ করে যাই, এটাই তো হওয়া দরকার সিকিউরিটি পারপাস। যখন লাইট অন আছে আমরা বাহির থেকে কি গেস করতে পারি? লোকটা কিন্তু আছে আছে। আপনি অপশনও কিন্তু দেখেন মাস্ট দিয়ে অপশন পাবেন। এবং অতীতের কথা দেখেন, বিকজ দ্য লাইটস ওয়ার অন, লাইট যেহেতু অন ছিল, তার মানে সে অবশ্যই রুমে কি লিখবেন? ছিল। হি মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম, সে অবশ্যই বাড়িতে ছিল। বিকজ দ্য লাইটস ওয়ার অন, কারণ লাইটগুলো অন ছিল, মানে লাইট জ্বলতেছিল। ওকে ভাই, মোটামুটি আমার কথাবার্তা শেষ। এবার হ্যাভ টু হ্যাজ টু নিয়ে আমার কথা না, এগুলো নিজেরা বুঝবেন। আমি যেখানে যেতে চাই সেটা এই যে নিড ডেয়ার, নিড ডেয়ার নিয়ে আমার কথাবার্তা দিয়ে আজকের ক্লাস শেষ করব। নিড ডেয়ার ভাই ভালো জিনিস। নিড ডেয়ার অনেকবার পরীক্ষা আসছে। শুরুতে বলি, নিড এবং ডেয়ার দুটো শব্দ নাউনও হইতে পারে, তাই না? যেমন আই উইল ফুলফিল ইউর নিডস, আই উইল ফুলফিল ইউর, মানে হাউ ডেয়ার ইউ আর, তাই না? হাউ ডেয়ার ইউ, আমরা ডেয়ার শব্দটা ভাই নাউন আকারে ইউজ করি, মোস্টলি ভালো আকারে ডেয়ারটা ইউজ করি, বা নিডসটারে কিন্তু আমরা নাউন আকারে ইউজ করতে পারি। যাক, আমাদের আজকের ক্লাসের পারপাস হলো ভাই নিড শব্দটা মডালও হইতে পারে, মানে অক্সিলারি হইতে পারে, মডাল অক্সিলারি, এবং প্রিন্সিপালও হইতে পারে। এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন ভাই। অবশ্যই প্রশ্নের ধরন
চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনি আনসার করতে পারবেন যদি আপনার আইডিয়াটা ক্লিয়ার থাকে। আর যদি মুখস্থ করেন প্রশ্নের ধরন চেঞ্জ হলে আপনার আমার খুব বিপদ আছে। আসেন ভাই, কি বিষয়টা লিখা আছে সুন্দর, নিড মেইন ভার্ব মডেল অক্সিলারি নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি দেখাবো মূলত মডেল অক্সিলারি এবং মেইন ভার্বটাকে। দেখেন, হি টেকস কেয়ার অফ মাই নিডস, বুঝতে পারছেন ভাই নিডসটা কি? নিডসটা অবশ্যই একটা নাউন। মাই নিডস, মাই একটা পসিবল ফর্ম, তারপর নিডস এর নাউন। 2 নম্বরে ইউর নিডস ওন্ট বি ফুলফিল, তোমার নিডস কখনো ফুলফিল হবে না, এগেইন নাউন, প্যারা নাই আমার। এবার আমি এখানে আসি ভাই, এই যে হি নিড নট গো, নিড আই রাইট টু হিম, আই নিড, একটু ছোট করতে হবে তাইলে একটু এই লাস্টের পয়েন্টটা বুঝবো। আই নিড হার্ডলি কি, আই নিড হার্ডলি টেক দিস। আচ্ছা, আমি একটা বাক্য বুঝাইলেই বুঝবেন। হি নিড নট গো, এটা কি ভাই? এই যে হি নিড নট গো, এই বাক্যটা যে হি নিড নট গো, এই বাক্যটা যে মডেল অক্সিলারি আপনার বুঝতে অসুবিধা নাই, কারণ আমি বলেছি ভাই আপনাকে মডেল অক্সিলারি মানে কি, তারপর ভার্বের বেস ফর্ম বসবে। এবার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও যদি নিডটা মডেল অক্সিলারি হয়, দেখবেন নিডের সাথে আসবে এস নাই, তখন বুঝবেন মডেল অক্সিলারি। আর মডেল অক্সিলারি পর একটা ভার্ব আসবে, সেটা কিন্তু বেস ফর্ম হবে। দেখেন ভাই, হি নিড নট গো, দেখেন হির সাথে নিডস হয় নাই, প্রেজেন্টেন্স হওয়া সত্ত্বেও আমরা নিডস লিখতে পারি নাই, কারণ নিডটা এখানে মডেল অক্সিলারি। দেখেন নিডের পরে আরেকটা ভার্ব আছে, সেটা কিন্তু বেস ফর্মে বসা আছে। হি নিড নট গো মানে তার যাওয়ার দরকার নাই, হি নিড নট গো তার যাওয়ার দরকার নাই, হি নিড নট স্টাডি তার পড়াশোনা করার দরকার নাই, হি নিড নট কাম তার আসার দরকার নাই। কেমন ভাই? তাহলে নিডটা এখানে মডেল অক্সিলারি কেমনে বুঝছি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে এস নাই, তারপর আবার ভার্ব আছে, ভার্বের সাথে কিন্তু আসবে এস নাই। ওকে ভাই, এখন বললেন কেমনে বুঝবো বিষয়টা? বিষয়টা আরো ক্লিয়ার হবেন ভাই। নিড একটা প্রিন্সিপাল ভার্ব আকারে যখন ব্যবহৃত হয়, তারপরে ভার্ব যদি আরেকটা আসে, অবশ্যই সেটা ইনফিনিটিভ হয়। অবশ্যই সেটা কি হয়? ইনফিনিটিভ হয়। এই যে এই পয়েন্টটা দেখেন, এই ব্যাপারে দেখেন, হি নিডস টু গো, হি নিডস টু গো। দেখেন ভাই, আমরা হি নিডস, হিট পরে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নিডস এর সাথে অ্যাজবেস লিখছি প্রেজেন্ট টেন্সে। এন্ড কেন অ্যাজবেস লিখছি বুঝতে পারছেন, নিডসটা এখানে প্রিন্সিপাল ভার্ব, যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব, তারপরে ভার্বটার ইনফিনিটিভ লিখতে হবে। সোজা কথা। আবার ভাই, নিডটা মোডাল নাকি প্রিন্সিপাল কেমনে বুঝবেন? এবং নিড দিয়ে পরীক্ষা প্রশ্ন আসলে অবশ্যই সাবজেক্ট দেখবেন হিসি আছে, হিসি কোনো ব্যক্তি নাম আছে, কারণ এটা দিলেই আপনারা ফেসে ফেলানো যায়। তো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তারপর নিড আছে, নিডের সাথে যদি অ্যাজবেস না দেখেন তাহলে বুঝে নিন এটা অবশ্যই মডেল অক্সিলারি। তার পরবর্তী ভার্বটা বেস ফর্মে রাখবেন, কারণ মডেল অক্সিলারি পর ভার্বের বেস ফর্ম হয়। অন্যদিকে নিডের আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, নিশ্চয়ই থাকবেও বটে, নিডের সাথে অ্যাজবেস দেখছেন, তার মানে বুঝবেন এটা প্রিন্সিপাল ভার্ব। এবং নিডের পর নিড যদি প্রিন্সিপাল ভার্ব আকারে বসে, তারপরে অবশ্যই ইনফিনিটিভ বসে। এবং সেম কথা ডেয়ারের ক্ষেত্রেও ভাই, ডেয়ার যেহেতু মডেল অক্সিলারি, তারপর ভার্বের বেস ফর্ম বসবে। ডেয়ার যদি প্রিন্সিপাল ভার্ব আকারে বসে, তারপর ইনফিনিটিভ বসবে। সোজা কথাবার্তা। এবার আরেকটা পয়েন্ট দিয়ে ক্লাস শেষ করবো, একবারে সোজা লিখে রাখছি ভাই, দেখেন একটা বক্সের মতো কি লিখে আছে। নিড যখন কোনো সেন্টেন্সে সংস্কার বা উন্নয়নের প্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয়, তখন সাধারণত এমন হয়, কি হয়, প্যারা নিন না, আমার কথা শুনেন। সাবজেক্ট বস্তু হয়, বস্তুবাচক সাবজেক্ট। এই যে এতক্ষণ ধরে আমরা নিডের পয়েন্টটা বললাম, নিডের পর বেস ফর্ম, নিডের পর ইনফিনিটিভ, এটা এখানে দেখবেন সাবজেক্টের ব্যক্তি। এখন নিডের সাবজেক্ট যদি বস্তু হয়, তখন কেমন হবে? হ্যাঁ, আমি এক্সাম্পল দেখাই, সেটা বেশি ভালো আপনাদের। দেখেন ভাই, লিখে আছে হিজ কার নিডস টু ফিক্স। এটা ভুল। কি? কারণ আমরা নিডস ভার্বের পর নিডসটা প্রিন্সিপাল ভার্ব, তারপর ইনফিনিটিভ লিখে দিতে মন চাইবে, বাট লিখা যাবে না, এখানে সাবজেক্টটা ব্যক্তি না ভাই, বস্তু। মূল পয়েন্ট হলো নিড ভার্বের সাবজেক্ট যদি বস্তু হয়, নিড ভার্বের সাবজেক্টটা যদি বস্তু হয়, তখন বুঝবেন নিডটা দ্বারা মূলত কোনো একটা কিছুর সংস্কার, মেরামত এটাকে রেফার করে, কারো কিছুর প্রয়োজন এটা বুঝাবে না। যদি অর্থ না বুঝতে চান তাহলে খেয়াল করেন, নিড ভার্বের সাবজেক্ট যদি বস্তু হয়, তারপরে যে ভার্বটা অবশ্যই আসবে একটা ভার্ব, ওই ভার্বটারে আপনি আইএনজি ফর্মে লিখবেন, অথবা টু বি ভার্বের বেস ফর্ম লিখবেন। এই যে নিডের পর টু বি ভার্বের বেস ফর্ম, সরি বেস ফর্ম তো না, টু বি V3 লিখবেন। বাক্যটা দেখেন, এই বাক্যটা একটা বাক্য দেখলে আপনি বুঝবেন। দেখেন ভাই, হিজ কার নিডস টু ফিক্স, এটা ভুল বাক্য। কারণ কি? নিডস প্রিন্সিপাল ভার্ব বুঝছি, কিন্তু সাবজেক্ট কিন্তু ব্যক্তি নাই। হিজ কার, তার গাড়ি, তার গাড়ি তার ব্যক্তি না, সে না ব্যক্তি, তার গাড়ি তার ব্যক্তি না, সাবজেক্ট কিন্তু হিজ কার লেখা আছে। উত্তর কি হবে ভাই? হিজ কার নিডস ফিক্সিং। তার মানে নিড ভার্বের সাবজেক্ট যদি ব্যক্তি হয়, তখন আমরা বেস ফর্ম মানে মডেল অক্সিলারি নাকি প্রিন্সিপাল ভার্ব চিন্তা করব। মডেল অক্সিলারি হলে ভার্বের তার পরবর্তী ভার্বটা বেস ফর্ম হবে। যদি নিড ভার্বের সাবজেক্ট ব্যক্তি হয় এবং নিড ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হয়, তারপর ইনফিনিটিভ লিখবো। কিন্তু যদি নিড ভার্বের সাবজেক্টটা ব্যক্তি না হয়ে বস্তু হয়, তখন খেয়াল করব নিড ভার্বের পর যে ভার্বটা আসবে,
তারে আমরা আইদার আইএনজি লিখবো তার সাথে, অথবা ওই ভার্বটার পরে আমরা টু বি ভার্বের 3 নম্বর ফর্ম লিখবো। মানে নিড ভার্বের পরে টু বি 3 নম্বর ফর্ম লিখবো। দেখেন হিজ কার নিডস ফিক্সিং অথবা হিজ কার নিডস তারপর টু বি ফিক্সড, ওই যে নিডস ভার্বের পরে টু বি আর যে ভার্বটা আছে ওই ভার্বের 3 নম্বর ফর্মটা লিখবো। মানে তার হিজ কার নিডস ফিক্সিং, তার গাড়িটার ফিক্সিং প্রয়োজন মানে মেরামত প্রয়োজন, অথবা হিজ কার নিডস টু বি ফিক্সড, তার গাড়িটাকে ফিক্স করার প্রয়োজন, একই কথা দেয় প্রায়। ওকে ভাই, বাকি এক্সাম্পলটা সেম ক্যাটাগরির। আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ। তাহলে আমি মূলত আজকের ক্লাসটা যেই কারণ নিতে চেয়েছি, আমি আবার একটু সামারি করি ভাই, বা নিয়েছি, সেটা হলো মডেল অক্সিলারি একটা অবহেলিত টপিক। আপনি যেখানেই পড়াশোনা করেন না কেন, যদি কোনো কোচিংয়ে পড়ে থাকেন বা পড়বেন, আপনি দেখবেন এই টপিকটার উপর টিচার, আমি তো ভাই কোচিংয়ে পড়াইছি জীবনে অনেক, এই টপিকটারে বা এই মডেল অক্সিলারি টপিকটারে সময় দেওয়ার 2-4-5 মিনিটের বেশি সময় দেওয়া সম্ভব হয় না, কারণ একদিনে অনেক কিছু পড়ানো হয়। তো এবং এই কারণেই মডেল অক্সিলারির যে ইম্পর্টেন্ট পার্টটা, বিশেষ করে বাক্যের লজিক্যাল কনক্লুশন পার্টটা, বাক্যের এক পার্ট পড়ে অন্য পার্টের আনসার করতে হয়, এই পয়েন্টটা টিচাররা মিস করে যান, ফলে স্টুডেন্টরাও মানে ক্ষতিগ্রস্ত হয়। কারণ আমরা যখন গ্রামার পড়ি, গ্রামারের সবকিছু তো স্ট্রাকচার দিয়ে পড়ে থাকি মোস্টলি। কজনেই বা আমরা বা কতজন টিচারে আপনাকে যখন গ্রামার পড়ায় বলে থাকেন, জোর দিয়ে থাকেন যে বাবা তোমরা একটু যখন গ্রামার পড়তেছো পড়ো, বাট পুরো বাক্যের অর্থটা একটু বুঝে পড়ার ট্রাই করো, যেন মূল পরীক্ষাতে তুমি শুধু ইংলিশ দিবা না, মূল পরীক্ষা ইংলিশের পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, এই সেই ও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অনেক কিছু আমরা দাগাইতে হয়, এক একজন এক এক রকম। এখন মূল পরীক্ষা 1 ঘন্টার, বিষয় 5-7টা, ইংলিশের তো নির্দিষ্ট এক টপিক থেকে মানে পরীক্ষা আসে না, 8, 10, 15, 20 টপিক থেকে প্রশ্ন হয়। ফলে এই অল্প সময়ে এত বিষয়ের ভিড়ে মাথায় এত চাপ রেখা ভালো করতে হলে তোমার যেটা করতে হবে, গ্রামার পড়ো, অসুবিধা নাই, বাট বুঝে বুঝে পড়ো। বুঝে বুঝে পড়লে একটু সাময়িক কষ্ট লাগে, মনে হয় সময় বেশি লাগতেছে, কিন্তু আসলে বেশি সময় লাগলেও এটা একটা অ্যাসেট। ভালো জিনিস পাইতে ভাই সময় বেশি লাগে, কষ্ট একটু করতে হয়, সময় বেশি লাগলেও দেখা যায় এটা লং লাস্ট করে, পরীক্ষা ভালো হয়। আর মুখস্থটা হলো মানে নগদ নগদ, মনে হয় যে এখন খাইলাম, উল্টালাম, পাল্টালাম, কিন্তু এই যে খেয়ে ফেলা, উল্টে ফেলা, পাল্টা ফেলা, মানসিক প্রশান্তি পাওয়া যায় মানে সাময়িক সময়ের জন্য, 1 সপ্তাহ পরে কিন্তু আর ওই জিনিস আর থাকে না। আমরা ভূগোলের ক্ষেত্রে যেটা করে থাকি। ওকে ভাই, আজকের মতো আমার ক্লাস এখানে শেষ। আমি প্রত্যাশা করব আপনি যখন এই মডেল অক্সিলারি ভার্বের বেসিক ক্লাসটা শেষ করে আমার সাথে প্র্যাকটিস ক্লাসটা করবেন, ইনশাআল্লাহ আপনার মডেল অক্সিলারি এই 5 গোছটা আপনার কাছে একবারে ক্লিয়ার হয়ে যাবে।